কেন আসলে প্রেসিং করা বাদ দিয়ে দিল? মানে আর্জেন্টিনার হইছিলটা কি? তাদেরকে কোন ভূতে পাইছিল যে ওই সময় প্রেসিং করাটা বাদ দিয়ে দিলেন? আর্জেন্টিনার এবার ডিফেন্সের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ফুলব্যাকগুলো। একটা ফুলব্যাক আমার কাছে মন মতো লাগে না, দুই সাইড দিয়ে বলেন, জাস্ট আমরা মনে হইতেছে যে জাস্ট দরকার পড়ছে একটু মেরে। তারপর মন্ট্রিয়ালকে নামানো হলো, মন্ট্রিয়াল নামার পরে মানে একটা এরকম বিশ্রী ফাউল করছে লাস্ট মোমেন্টে, মার্টিনেজ মনে হচ্ছে এরকম 116 118 মিনিটে কিছু একটা কাজ করবে, তারপর হচ্ছে ভয় ধরাই দিবে, যে আপনি যেটা বলেন ঝাঁকুনি ধরাই দেওয়া বলে যেতে। এবং ওই মোমেন্টে ওই জায়গাতে হয়েছে যেটা অলমোস্ট গোল হয়ে গেছিল, অলমোস্ট সেটাই বললাম 2022 লুসাইল মনে করাই দিলাম, রান্দাল কুলুমওয়ানিরে যেমনে ঠাকাইছিল মার্টিনেজ এটা ট্রাই করছে, এক্স্যাক্টলি সেম জিনিসটা হইছে। কারণ এটা ওই যে পরে ওই সময় যে গোলটা দিল সেকেন্ড গোলটা ক্যাব্রাল, সে কিন্তু একটা ফ্রি কিক নিল, ওই ফ্রি কিক ওইটাই বলতেছে, ও কিন্তু সেভ দিল সিডনি লোপেজ ক্যাব্রাল। ক্যাব্রাল মানে সম্ভবত ওয়ার্ল্ড ফুটবল মানে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির সেরা অন্যতম সেরা গোল, এই ওয়ার্ল্ড কাপে তো ডেফিনেটলি ওর জীবনের বেস্ট দুটো শট ও নিছে এই ম্যাচে, রাইট। ও আর কোনোদিন এরকম দুটো অ্যাকুরেট শট নিতে পারবে ওই গোলটা কিন্তু পৃথিবীর কোনো গোলকিপারই সেভ দিতে পারতো না, এটা পৃথিবীর কেউ থামাইতে পারবে না, কেউই থামাইতে পারতো না, এটা ওইরকম গোল। কিন্তু আমার সব সমস্যা হচ্ছে ওই ফার্স্ট গোলটা নিয়ে, যে একটা সিঙ্গেল অ্যাটাকে কিভাবে দুইটা নাটমেক হয়। তো বুঝতেছি না আসলে প্লেয়ারদের কোয়ালিটিটা কেন এত ড্রপ করছে বা এরা কেন এরকম হইতেছে। আচ্ছা সৈকত, এই প্রশ্নটা আমি একটু করি, মানে তাসিকের তো মন খারাপ হবে, আপনি আরাম নিয়ে বলতে পারবেন। একটা ম্যাচে 3টা প্লেয়ার এত টায়ার্ড, ফাকুন্দো মেন্দিনা তো টানমান খায় উঠে গেল, মলিনা কিছুক্ষণ পয়রা ছিল, তারপরে আপনার আমি আরেকজন প্লেয়ার এনজো সেম সমস্যা হয়েছে, এনজো দুবার পড়ে গেছে, হ্যাঁ দুবার পড়েছে। তো এইটা ইন জেনারেলি আর্জেন্টিনার মিডফিল্ড আমরা মানে একটা ফায়ার পাওয়ার আছে তাদের মধ্যে, একটা এনার্জি আছে, এমন না যে বডিলি তারা অন্য দলের তুলনায় খুব খারাপ, দে আর ভেরি টাফ, ফিজিক্যালি খুবই টাফ, ম্যাকেলিস্টার টাফ, দীপল তো অলওয়েজ অনেক টাফ। দীপলরেও কোথাও পাইলাম না, মেবি আমার কাছে একটা সময় দীপলরে মনে হচ্ছে দীপল ইন জেনারেলি যেটা করে সেটা হচ্ছে আপনার কখনো কখনো রাইটে অপারেট করে, আবার দলের প্রয়োজনে কখনো কখনো লাইনে অপারেট করে, কিন্তু লাইনে অপারেটই করতে দেখলাম না আমি। কি মানে আমি কি খেলতে চাইছে, ওয়াইড পজিশনে গেছে অলওয়েজ, ও কিন্তু মেসির শ্যাডো থাকে, এই ম্যাচে শ্যাডো হিসেবে পাইলাম না, মানে আমার কাছে মনে হয় যে একটা লেয়ারের মধ্যে আটকানো, এটা কেন হয়েছে বলে মনে হয়? এটা দুইটা কারণ বলবো আমি। একটা এখানে প্রথমত আমি ক্যাবো ভার্দেকে এখানে ক্রেডিট দিব, তারা ট্যাকটিক্যালি খুবই সাউন্ড ছিল, পুরো ম্যাচটা নিয়ে তারা মনে হয় যে কয়দিন সময় পেয়েছে ম্যাচের আগে যত ভিডিও পার্টস দেখছে, যত হচ্ছে অ্যানালাইসিস করেছে, এবং কিভাবে মেসির পাসিং লেন আটকানো, যেটা আমি আগেও বললাম, এবং তখন দেখছে যে মেসির পাসিং লেন এবং লিঙ্ক আপটা হয় ডিপলের সাথে ভালো এবং ম্যাকঅ্যালিস্টারের সাথে ভালো। ম্যাকঅ্যালিস্টার একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, ও কিন্তু মাঝে মাঝে ফার্স্ট টাচে মেসিকে দিয়ে দেওয়ার ট্রাই করে, দেখেও না আশেপাশে কে আছে, ওর কাছে বলটা আসছে ও জাস্ট ঘুরে বলটা দিয়ে দেয়, দেখা যায় মেসির কাছে 10 বারের মধ্যে 8 বারই চলে যাচ্ছে বলটা। এবং কেপো ভার্দে খুব সুন্দর করে এই জিনিসটাকে অ্যানালাইসিস করে তারা দেখলো যে ম্যাকঅ্যালিস্টার এবং ডিপলকে যদি আমি তাদের ফ্রিলি খেলতে না দিই, মেসি বল পাবে না। ওই যে মেসি বল না পেলে তাকে তখন নিচে আসতে হবে, মিডফিল্ড কাজ না করলে, এবং মেসি নিচে আসা মানে তাকে এক্সস্টেড হইতে হবে। তো মেসি যদি 5 বার নিচে আসে এবং তাকে বল নিয়ে যদি উপরে যেতে হয়, সে রাজনীতিকে তো এক্সস্টেড হয়ে যাবে। তো এই যে এক্সস্টটা সে হয়ে গেল, ডিপলকে যে আপনি বললেন সে আজকে খেলতে পারলো না, পুরোটাই কেপো ভার্দের নিজেদের ট্যাকটিক্যাল সেটআপের কারণে। এবং সেই সেটআপটা হচ্ছে স্কালোনি ব্রেক করতে পারে না। স্কালোনির মতো একটা মাস্টারমাইন্ড কোচের কাছে, এবং সে যেভাবে গেমটাকে দেখে প্র্যাগম্যাটিক ভাবে, তার যেভাবে হচ্ছে অ্যাপ্রোচটা চেঞ্জ করা উচিত ছিল এই ম্যাচে আমি মনে করি যে মানে ওই যে কানের পাশ দিয়ে স্কালোনিরও বুলেট চলে গেছে, সেও ট্যাকটিক্যালি অনেকগুলো ব্লান্ডার করেছে। এটা জাস্ট আর্জেন্টিনার নিজেদের দিন শেষে এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটির কারণে, এবং ক্যাপো ভার্দের ইনএক্সপিরিয়েন্সের কারণে তারা শেষ পর্যন্ত নার্ভটা ধরে রাখতে পারে নাই, এই কারণে আজকে আর্জেন্টিনা বেঁচে গেছে। এবং ক্যাপো ভার্দে যেভাবে ট্যাকটিক্যালি সেটআপ ছিল, আমি যে অ্যাটাকগুলো ছিল, আপনি খেলা যেহেতু দেখেছেন আপনারা, প্রত্যেকটা অ্যাটাকে কেন জানি আমার মনে হচ্ছিল যে এই বুঝি ক্যাপো ভার্দে গোল করে ফেললো, আপনার র্যাঙ্কিং এর একটা 67 টিম, আপনি ওয়ার্ল্ডের বেস্ট টিমের সাথে খেলতেছেন, তারা কিভাবে ট্যাকটিক্যালি সেটআপ হলে এরকম মনে হতে পারে যে আপনি প্রত্যেকটা অ্যাটাকে যাচ্ছেন এই গোল হয়ে গেল। তার মানে এক নম্বর বিষয় হচ্ছে ক্যাপো ভার্দে ট্যাকটিক্যালি ভালোভাবে সেটআপ, এবং আর্জেন্টিনার প্লেয়াররা হচ্ছে তারা এক্সস্টেড, এবং তারা হচ্ছে ওই যে ক্যাপো ভার্দে তাদেরকে যেভাবে চাচ্ছে তারা ফাঁদে পা দিচ্ছে। এক্সস্টেড কথাটা বলেছে আসলে সৈকত। তাসিক, আমি এই জিনিসটা একটু জানতে চাই যে গোটা ম্যাচে আসলে গোটা টিমটাকে এক্সস্টেড মনে হলো, মানে সেই ইন্টেন্সিটি পেলাম না যেটা স্পেন করেছে আপনার অস্ট্রিয়ার এগেইনস্টে, ওরাও তো এরকম লো ব্লকই খেলে, বরঞ্চ ফিজিক্যালি অস্ট্রিয়া টাফ আমার কাছে মনে হয়, মানে হ্যাঁ মানে ক্যাপো ভার্দের তুলনায় তাদেরকে আমার কাছে মনে হয় যেটা করেছে যে তারা খুব কুইক অ্যাটাক করে গেছে। আপনি যদি আলেক্স বায়ানাকে দেখেন, এই পাশে লামিন ইয়ামাল করেছে, পেদ্রি,
স্পেশালি ওই ম্যাচে রদ্রি ওয়াজ রদ্রি ফ্যান্টাস্টিক, হ্যাঁ। হ্যাঁ ও খুবই চমৎকার Absolutely করেছে। superb. মানে সবকিছু মিলে স্পেন যে কাজটা করেছে শুরু থেকেই আপনার অ্যাটাকিং মোমেন্টামটাকে কখনোই পড়তে দেয় নাই। না তাহলে কুকুরে আরেকজনের কথা ভুলে কুকুরের কারণে স্পেন সাফার করবে, এটা আমি লিখে দেই। কুকুরের কারণে স্পেন সাফার করবে, এটা আমি বলে দিচ্ছি। একেবারে ওদের ডিফেন্সিভ ট্রানজিশনে অপোনেন্টের কয়েকটা গোল খাবে, এটা আমি লিখে দিচ্ছি। অপোনেন্টের ডি বক্সে বসে থাকে। এইটা ফ্রান্সের সাথে সেমিফাইনাল যখন স্পেন Semi-final খেলতে যাবে, অলিসে ওরে অন্তত পক্ষে 10 বার গোলা পানি খাওয়াবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, এটা আমি বলে দিচ্ছি। এটাই ভয় আমি আছি আসলে। হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি। কিন্তু এখন যে প্রশ্নটা হচ্ছে যে কেন আসলে প্রেসিং করা বাদ দিয়ে দিল, মানে আর্জেন্টিনার হইছিলটা কি, তাদেরকে কোন ভূতে পাইছিল যে ওই সময় প্রেসিং করাটা বাদ দিয়ে দিলেন? প্রেসিংই করতেছেন না, লিসান্দ্রো মার্টিনেজ কিংবা রোমেরো বল পাচ্ছে, হোল্ড করতেছে, আস্তে আস্তে বল বাড়াচ্ছে, ডায়াগোনাল পাস খেলতেছে, মানে কেমনে কেমনে ওয়াল করে আগাচ্ছে। এইটা তো খেলা ছিল না। আর যখন সব লম্বা পাসগুলা গিয়েছে, ম্যাক্সিমাম পাসই অ্যাকুরেটলি পড়ে নাই, এবং সেটা রিসিভও করে নাই। থিয়াগো আলমাদা এতটুকু একটা মানুষ, সে বল ধরবে কেমনে? ইভেন মেসির পাসিংও কিন্তু খুবই মেসি তো মানে তার পাসিং অ্যাকিউরেসি দেখতে হবে, মনে হয় 60% এর বেশি হবে না। এত খারাপ দেখেছি আমার মনে পড়ে। 60% এর বেশি হওয়ার কথা না। ইট ওয়াজ এ ব্যাড ডে। প্রথমত ইট ওয়াজ এ ব্যাড ডে, Bad day. এটা অবশ্যই একটা গেল অফ ডে প্লাস। অফ ডে প্লাস সবকিছু মিলিয়ে। আর সেকেন্ড অফ অল আমরা যেটা বলছিলাম শুরুতে, যে আজকে টিমটাকে একটু প্রেসারাইজ বেশি মনে হয়েছে, যে প্রেসারের Load নিয়ে নিয়েছে। হ্যাঁ একটু লোড নিয়ে নিয়েছে, যদি বা হেরে যায়, যদি যদি কিছু হেরে হয়ে যায়, যায়। যদি কিছু হয়ে যায়। আর এর আগে তো চ্যাম্পিয়ন টিম এরকম হয় না। না, না, চ্যাম্পিয়ন টিম যদি হারে, আপনি ফ্রান্সের খেলা দেখেন, ওরে দেখা মনে হবে না যে ও পৃথিবীর তবে এখানে কেউ কে একটা হারাইতে ব্যাপার পারে। থাকতে পারে, এই যে আর্জেন্টিনা জিতলো নকআউট গেম, এটা সম্ভবত 2002 এর পর 2002 এ ব্রাজিল চ্যাম্পিয়ন হলো, ব্রাজিল 2006 এ কোয়ার্টার ফাইনাল খেলো, তার মাত্র সেকেন্ড রাউন্ডে জিতেছে। আপনি 2006 এর চ্যাম্পিয়ন দেখেন ইতালি, 2010 এ কিন্তু গ্রুপ পর্ব পার হতে পারে নাই। 2010 স্পেন 14 তে গ্রুপ পর্ব পার হতে পারে নাই। 14 তে চ্যাম্পিয়ন জার্মানি 18 তে গ্রুপ পর্ব পার হতে পারে এখনো নাই। ওরা সাফার করছে। শুধুমাত্র ফ্রান্স 22 সালে ফাইনাল পর্যন্ত গেছে। শুধুমাত্র শব্দটা আছে। হ্যাঁ, শুধুমাত্র শব্দটা তাহলে আছে। আর্জেন্টিনা কিন্তু 2002 এর পরে এক্সেপ্ট ফ্রান্স ফার্স্ট দল যারা চ্যাম্পিয়ন হওয়ার পর ফার্স্ট নকআউট গেম জিতলো। ফ্রান্স তো আপনাকে এই রাস্তা করেই দিছে। হ্যাঁ, করে দিছে ওই যে না? এক্সেপ্ট ফ্রান্স বললাম, কারণ ফ্রান্স হ্যাঁ। হচ্ছে একেবারে এটা আদার ওয়ার্ল্ডলি টিম। এক্স্যাক্টলি, লাস্ট দুই ওয়ার্ল্ড কাপ ফ্রান্স যেটা করেছে সেটা আর্জেন্টিনা ডেফিনেটলি করতে পারে। করতে পারে, বাট অবশ্যই। প্লেয়ারের Ability আছে। কোয়ালিটি আমাদেরকে দেখতে হবে। আপনাকে প্লেয়ারের কোয়ালিটি দেখতে হবে। ওদের লেফট সাইডে আছে কে, আমাদের লেফট সাইডে আছে কে, ওদের রাইট, আমাদের রাইট সাইডের হিসাব আলাদা, সেই ওদের সেন্টার ফরওয়ার্ডে আছে কে, আমাদের সেন্টার ফরওয়ার্ডে আছে কে, ওইটা আমাদেরকে দেখতে হবে। বাট আমরা যদি কথা বলি আর্জেন্টিনাকে নিয়ে আজকের ম্যাচটা, আতাশিক, আপনি আমার একটু ফরওয়ার্ডদের নিয়ে কথা বলেন। লাউতারো এবং আলভারেজের কথাটা জানতে চাই। আমার কাছে এটার কোনো উত্তরই নাই, কারণ আমি আপনার কি মনে আছে 2018 ওয়ার্ল্ড কাপ ফ্রান্সের নাম্বার 9 ছিল হচ্ছে অলিভিয়ার জিরো ছিল। অলিভিয়ার জিরো হচ্ছে এরকম একজন পৃথিবীর একমাত্র স্ট্রাইকার যে একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে উইদাউট এনি সিঙ্গেল গোল, কোনো গোল করে নাই। কিন্তু 18 ওয়ার্ল্ড কাপ গোল করেনি। লাউতারো এরকম একজন যে কোনো গোল করা ছাড়া 2022 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, যদিও তাকে পোষাই দিছিল, মানে সাব করে দিছিল তাকে সাব করা হুলিয়ান আলভারেজ, 4টা গোল তিনি করেছেন এই ওয়ার্ল্ড কাপে। আমি তো দেখি না লাউতারো এবং হুলিয়ান আলভারেজ তাদের ডিফেন্সিভ ওয়ার্ক কি বেশি, ওরা তো ওইদিকে মারেও না বল, না। শটও তো নেয় না, ওরা টাচই করতেছে না, ওরা touch-ই টাচ করতেছে আসলে না। পারতেছে না। আপনার যদি খেয়াল থাকে আজকের ম্যাচে লেফট সাইড থেকে আমাদের একটা ক্রস পর্যন্ত আসছিল, কিন্তু ওই জায়গাটাতে লাউতারো অফ দ্য পজিশন, ওর Right. কোনো পজিশনে নাই। পজিশনে নাই। সো আমার কাছে মনে হয় যে মানে ন্যাশনালে আমরা কিন্তু লাউতারোর ক্লাব ফুটবলে যদি আমরা ম্যাচ দেখে থাকি, ওখানে সে ফ্যাবুলাস পারফর্ম করতেছে, দারুণ। ক্লাবের ক্যাপ্টেন সে ভালো একদম মানে ইন্টারকে চ্যাম্পিয়ন করাইলো এবার। ক্লাচ মোমেন্টে সে গোল করতেছে। বাট আর্জেন্টিনা টিমে এসে ওকে কিন্তু যে সাপ্লাই দেওয়া হচ্ছে না, জিনিসটা এমন না, সাপ্লাইও পাচ্ছে, বাট কোনো একটা কারণে হচ্ছে না।